ঢাকা থেকে কলকাতা যাতায়াত করতে কতটা সময় লাগে, কিংবা ঢাকা থেকে এই যে নতুন জায়গা যেখানে এই মুহূর্তে মোহাম্মদ ইউনূসের পাখির চোখ কুনমিং, এইখানে যেতে কত সময় লাগবে সেটা আপনাদেরকে একটু বলি, তাহলে আপনাদের এটা বুঝতে সুবিধা হবে যে মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার চিকিৎসা করানোর জন্য যে চীনের ওপরে ভরসা করছে তাদের সেই সিদ্ধান্ত সেটা যুক্তিযুক্ত না একেবারেই পুরো অবাস্তব, সেটা আপনারা নিজেরাই এই পরিসংখ্যানগুলো দেখলে বুঝতে পারবেন। ঢাকা থেকে কুনমিং যেতে গেলে সময় লাগে হচ্ছে 2 ঘন্টা 20 মিনিট, ঠিক আছে। সেক্ষেত্রে ঢাকা থেকে কলকাতা যেতে সময় লাগে প্রায় 45 মিনিট। এবার এক পিঠের যদি ভাড়া বলি তাহলে কুনমিংয়ের ক্ষেত্রে খরচ হবে হচ্ছে প্রায় 21,000 টাকা, কলকাতার ক্ষেত্রে 6,000। মানে বুঝতে পারছেন যে শুধুমাত্র সময় নয়, টাকার যে অঙ্কটা সেটাও কিন্তু এক ধাপে অনেকটা পাল্টে যাচ্ছে। কোথায় 21,000 আর কোথায় 6,000, এটা কিন্তু আমি এক পিঠের হিসেব বলছি। আচ্ছা, আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যে এই যে জায়গাটা কুনমিংয়ে যাচ্ছে, বেজিং বা ইউহান এই সমস্ত জায়গায় যাচ্ছে না। বেজিং বা সাংহাই যদি যেত তাও নয় মানা যেত যে হ্যাঁ একটা বিশাল বড় ব্যাপার রয়েছে, কিন্তু এইখানেও একটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যে বেজিং বা সাংহাই যেতে কীরকম কী সময় লাগতে পারে। সেক্ষেত্রে বেজিং যেতে ঢাকা থেকে সময় লাগে হচ্ছে প্রায় 12 ঘন্টার কাছাকাছি, খরচ হচ্ছে এক পিঠের প্রায় 30,000। আর সাংহাই যেতে সময় লাগে হচ্ছে 7 ঘন্টা, খরচ এই ধরে নিন এক পিঠের ক্ষেত্রে 15,000। আর উহান যেতে হচ্ছে 18 ঘন্টা, খরচ প্রায় 32,000। অর্থাৎ আমি যে জায়গাগুলোর কথা বললাম সেখানে একমাত্র শহর কলকাতা যেখানে কিন্তু আসতে সময় লাগছে কম, অর্থাৎ প্রায় 45 মিনিট, খরচটাও হচ্ছে অনেকটাই কম, 6,000। আমি আবারও দাদার কাছে ফিরে যাবো। দাদা, এই যে আমি পরিসংখ্যানটা বললাম যে কলকাতা যেতে কতটা সময় লাগবে, কতটা টাকা খরচ হবে, আর এই কুনমিং যেটা এই মুহূর্তে দাঁড়িয়ে মোহাম্মদ ইউনূসের সরকারের কাছে পাখির চোখ বলা যেতে পারে, তাও চিকিৎসার মতন একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা নিয়ে এই সময়টাই তো বলে দিচ্ছে যে সিদ্ধান্ত কতটা যুক্তিযুক্ত আর কতটা অযৌক্তিক। হ্যাঁ, এটা কি আপনি যে টাইম এন্ড মানি দুটেই বেশি লাগবে, ওখানে সময় লাগবে বেশি, পয়সা খরচ হবে বেশি। আমি 1996-এ কুমিংয়ে গেছি একটা সম্মেলনে, কনফারেন্স, ইন্টারন্যাশনাল গ্লোবাল কনফারেন্স ছিল এটা। এটা আংটাডের উদ্যোগে ছিল, ওটাকে এসএমএস, স্মল অ্যান্ড মিডিয়াম সাইজ এন্টারপ্রাইজেস, এটা জাতিসংঘের উদ্যোগে হয়েছিল। আমি সেখানে 96-এ গিয়েছিলাম। সেখানে আমি যা দেখে আসছি, তারপরে কুমিং আমি যাইনি। হয়তো ডেভেলপমেন্ট, আরো অনেক ডেভেলপমেন্ট আছে, কিন্তু কুমিংটা চায়নার যে বড় বড় শহর তার তুলনায় এটা একটা মফস্বল শহর। ধরুন আমাদের যেমন হ্যাঁ, মানে যেভাবে নোয়াখালী। মোহাম্মদ ইউনূস প্ল্যান করছিলেন সেক্ষেত্রে দাঁড়িয়ে তাও যদি আমি মেনে নিতে পারতাম যে বেজিং বা ইউহান এইরকম বড় বড় জায়গায় যাওয়ার কথা হচ্ছে, তাও সেটা একটা মেনে নেওয়া যেত। তা বলে এই ছোট্ট একটা শহর কুনমিং। হ্যাঁ, কুনমিংটা তো কাছাকাছি এই হিসেবে হয়তো মনে করছে, কিন্তু যে ইনফ্রাস্ট্রাকচার, যে ফ্যাসিলিটিস সাংহাই, বেজিং এখানে আছে, সেটা তো কুনমিং এ প্রশ্নই ওঠে না। এটা তো আমি বললাম একটা মফস্বল শহরের মতো ওদের। তো সেখানে বাংলাদেশের কাছাকাছি বলে বাংলাদেশে ওরা রিকোয়েস্ট করছে, সেই জন্য চায়না, আমি ইয়াতে আপনারা বুঝবেন যে চায়না কিন্তু ওই সহজে একটা দেশের সাথে বা একটা ইয়ার সাথে, সরকারের সাথে ইয়া ভাঙতেও যায় না, আবার গড়তেও সময় লাগে এদের। তো আমার মনে হয় না যে চায়না এখনো ইয়ারে ইনুসের কথা মতো আর ইনুসের লোকজনের কথা মতো তারা মেজর কোনো সিদ্ধান্ত নেবে, এইটা আমার কাছে মনে হয় না। আমি চাইনিজদেরকে, চাইনিজ ডিপ্লোম্যাটদের সাথে আমার তো সাংবাদিক হিসেবে অনেক যোগাযোগ ছিল। ওরা প্রায় আমাকে দাওয়াত করতো, যেমন ইন্ডিয়া দাওয়াত করতো তেমন চায়নারাও দাওয়াত করতো, ব্রিটিশ, আমেরিকান সবাই সাথে আমার যোগাযোগ ছিল। তো তাদের কাছ থেকে আমরা তো ইন্টারাকশন হয়েছে, রেগুলার ছিল, আমি বুঝতে পারছি। চায়না কিন্তু এত সহজে, ধরুন বন্ধুত্ব হারাতেও আবার ওরা একেবারে মেজর কোনো কিছু না হলে ওরা চেষ্টা করে টিকে থাকার জন্য, বন্ধুত্ব রক্ষা করার জন্য। আর সিমিলারলি ইন্ডিয়াও তো অনেক কিছুর পরেও গালিগালাজ শুনেও তারা চেষ্টা করে আরো তাদের কনফিডেন্সে যাওয়ার জন্য। যাই হোক, তবে ব্যবসা এইভাবে হঠাৎ করে, ধরুন আমি ইচ্ছা হলো না আমি অমুকের সাথে এটা করব না, এটা হচ্ছে জিদের ব্যাপার। এটা জিদ করে কিন্তু কোনো ব্যবসা ট্যাবসা হয় না। আমি তো প্রথমে বললাম, ব্যবসা হলে এটা ফিজিবিলিটি স্টাডি করতে হবে, আমাদের লোকজনের যে কমিউনিকেশন কেমন হবে, ওখানে যে তারা কতটা কমফোর্ট ফিল করবে, কতটা কনফিডেন্স থাকবে তাদের, ওদের ট্রিটমেন্টের উপরে, ওদের ডাক্তারদের উপরে, এগুলো অনেক কিছু বিষয় আছে।
এবং এটা এবং ঘটছে আরো একটা এই বিষয় সব। আছে দাদা, সেটা হচ্ছে যে কলকাতার সঙ্গে কলকাতার মানুষ বা কলকাতার যা অ্যাম্বিয়েন্স, তার সঙ্গে ঢাকার অর্থাৎ বাংলাদেশের মানুষের খাদ্যাভ্যাস থেকে শুরু করে সংস্কৃতি থেকে শুরু করে ভাষাগত দিক থেকে শুরু করে অনেকটা মিল রয়েছে। সেখানে খুব সহজে গিয়ে আপনি খাপ খাইয়ে নিতে পারবেন। কিন্তু চীনা সংস্কৃতি, চীনের ভাষা, সেখানকার যে অ্যাটমসফিয়ার, সেটার সাথে খাপ খাইয়ে নেওয়াটা কি এতটাও সহজ হবে? এবং আমরা যে পরিস্থিতিতে কথা বলছি সেটা হচ্ছে চিকিৎসা করানো, অর্থাৎ মেডিকেল এমার্জেন্সি আর 5টা এমার্জেন্সির মতন ভীষণ গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে দাঁড়িয়ে এই পদক্ষেপটা কি সত্যিই সমীচীন? এটা একদম এটা একটা সহযোগিতার ক্ষেত্র তৈরি করা যায়, কিন্তু সেটা তো আগে তার ফিজিবিলিটি স্টাডি করতে হবে, বুঝতে হবে এইভাবে এটা হয় কিনা। আপনি তো বললেন যে বাংলাদেশের লোকজন তো মনে করে, ওখানে কমফোর্ট ফিল করে ক্যালকাটা গেলেই, হুম, যে হ্যাঁ একটা আমাদের জায়গায়, আমাদের নিজের সেই জায়গায় এসছে, একটা নিজের টান থাকে। আমাদের নিজের জায়গা। এটা তো হুম, আমি তো হুম। আগেই বললাম যে আমার বাবা, আমার দাদা, আম, তারা তো ক্যালকাটায় করছে, সব সময় যাতে গোয়ালন্দর থেকে ট্রেনে উঠে চলে যেত শিয়ালদা। তো এই তো কমিউনিকেশনটা তো খুব সুন্দর কমিউনিকেশন। এবং এইটাও বাংলাদেশটাও এই আমাদের যে এখনকার ভূখণ্ডটা একেবারে তো শেষ প্রান্তে, তো হুম। সেদিক দিয়ে আমাদের মানুষের সাধারণ একটা ন্যাচারাল থাকে যে যে আমরা কলকাতা যাব, আমরা আহ, ওখানে সিনেমা দেখতে গেলেও যাব, বাজার করতে গেলেও, শপিং করতে এবং আরো একটা অনেক বিষয় কিছু রয়েছে, আছে। আপনি ঢাকা থেকে কলকাতা যদি আসতে চান, আপনি সেক্ষেত্রে ফ্লাইটে আসতে পারেন, ট্রেনে আসতে পারেন, আপনার কাছে অপশন রয়েছে। কিন্তু কুনমিং এ যদি যেতে হয়, তাহলে ফ্লাইট ব্যতীত আপনার কাছে আর কোনো অপশন নেই, এবং সেটাও কিন্তু ডিরেক্ট না ফ্লাইট না না, না, আপনাকে ব্রেক ট্রেন, করে যেতে হবে। নাইদার নাইদার ট্রেন নর বাস লাইন, কোনো কিছুই তো নেই, হুম, হুম। শুধু আছে আপনার ফ্লাইট। তো ফ্লাইটে কয়টা ফ্লাইট আছে আর কয়জন লোক যাবে? আপনার বাসে, ট্রেনে প্রত্যেক দিন ইন্ডিয়াতে কত লোক যাচ্ছে এটা চিন্তা করা যায়? কয়টা বাস চলে, কয়টা ট্রেন চলে? এটা এটা জাস্ট এটা চিন্তা করছে এটা যে আমরা ওখানে যাব না, আমরা চীনের সাথে তৈরি করব, এগুলো একটা হচ্ছে ইমেচিউরড কারবার, এটা আনডিপ্লোম্যাটিক এবং আনপ্ল্যান্ড। এগুলো এইভাবে তো সহযোগিতা হয় না। পৃথিবী এখন সহযোগিতার আহ, ছাড়া কোনো দেশ চলতে পারে না। কাজে সহযোগিতা কত সহজ হবে সেটাই বিষয়ের ব্যাপার। সেক্ষেত্রে দাঁড়িয়ে দাদা, এই মুহূর্তে আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এই যে চীনের সঙ্গে একটা বন্ধুত্ব বাংলাদেশে তৈরি হয়েছে, যে বিষয়টা আপনি শুরুতে বলছিলেন যে চীন কিন্তু এরকম নয় যে হঠাৎ করে কোনো একজন দেশের কোনো এক দেশের সরকারের সঙ্গে বন্ধুত্ব করলো বা শত্রুতা করলো। আমরা চীনের যদি পাস্ট রেকর্ড দেখি, চীন কিন্তু বন্ধু বেশে আসে, তারপরে এই ঋণ দেব, এই করব, এই সমস্ত প্রলোভন দেখিয়ে নিজেদের কুক্ষিগত করে নেয় সেই দেশের সরকারকে, যেটা শ্রীলঙ্কার ক্ষেত্রেও আমরা দেখেছিলাম। তো এটা তো শ্রীলঙ্কার বাংলাদেশের উদাহরণ, তো একটা বিটার হুম, এক্সপেরিয়েন্স। হুম, তো বাংলাদেশের ক্ষেত্রেও কি শ্রীলঙ্কার সেই রকম বিষয়টা, হতে হ্যাঁ, পারে?